জলের দরে ফলের রস না খেলে টোটাল লস। আজকের ক্লাস যারা করবে না তাদের কিন্তু পুরো টোটাল লস হতে চলেছে। তার কারণ রিসেন্ট যে পরীক্ষা হয়েছে গ্রুপ ডি 25-26 ডিসেম্বর জানুয়ারিতে যে পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার রিসেন্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, যেখানে গ্রুপ ডিতে সায়েন্স থেকে থাকবে 25 নাম্বার। প্রিপারেশন এখন থেকে শুরু করতে হবে। 2026-এ যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য এই ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো নতুন প্যাটার্নের প্রশ্ন 2025-এ দিয়েছে, 2026-এ দিয়েছে প্রশ্ন, মানে জানুয়ারি মাসে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্ন। বলেছে পুরুষ প্রজনন তন্ত্রে ভাস ডিফারেন্সের প্রধান কাজ কি? পুরুষ প্রজনন তন্ত্রের মধ্যে ভাস ডিফারেন্সের কাজ কি? দেখো অপশন এ বলেছে শুক্রাণু উৎপাদন করা, অপশন বি বলেছে সেমিনাল ফ্লুইড নিঃসরণ করা, অপশন সি কি বলেছে, বলেছে এপিডাইমিস থেকে মূত্রনালীতে শুক্রাণু পরিবহন করছে, অপশন ডি বলেছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, এপিডাইমিস থেকে মূত্রনালীতে শুক্রাণু পরিবহন করছে। স্যার কিভাবে করছে? দেখো এই যে এটা হচ্ছে আমাদের চিত্র, আমাদের পুরুষ প্রজনন অঙ্গের চিত্র। এখানে দেখো স্ক্রোটাম বাইরে রয়েছে, এখানে শুক্রাশয় রয়েছে, এই শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হচ্ছে এবং সেই শুক্রাণু কোথায় যাচ্ছে? সেই শুক্রাণু চলে যাচ্ছে আমাদের এপিডাইমিস, এই নালিকার মধ্যে। এটা হচ্ছে এপিডাইমিস, এই নালিকার মধ্যে দিয়ে আস্তে 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 কোথায় যাচ্ছে না মূত্র নালীতে চলে যাচ্ছে। মূত্র নালীর মধ্যে দিয়ে কিন্তু বাইরে চলে আসছে শুক্রাণু। পুরুষদের ক্ষেত্রে কি হয়? মূত্রনালী দিয়ে মূত্র নির্গত হয়, শুক্রাণুও নির্গত হয়, মনে রাখবে। এবং পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় কিন্তু তার পুরুষ প্রজনন অঙ্গের বাইরে থাকে। কেন থাকে স্যার বাইরে? তার কারণ মানুষের দেহের টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস, আর শুক্রাণু উৎপন্ন করতে গেলে লাগে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এই 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস লাগার জন্য এটাকে বাইরে রাখা হচ্ছে। টেম্পারেচার কম থাকবে বাইরে থাকলে, এবং সেই জন্য শুক্রাণু উৎপন্ন করতে পারবে। এছাড়াও বাদবাকি অংশগুলোর নাম এবং কাজ আমি কোর্সের ভেতরে ডিটেলসে কিন্তু পড়াই। যতই উঠুক ঝড়, যতই আসুক জীবনে তীব্র বাতাস, যতই উঠুক ঝড়, যতই আসুক জীবনে তীব্র বাতাস, চাকরি আমাদের পেতেই হবে, কারণ সালটা 2027। চারদিকে তাকিয়ে দেখলে ভারতের আশেপাশে প্রতিটা প্রতিবেশী দেশ কিন্তু এখন যুদ্ধ বিগ্রহে মেতে রয়েছে। তাই ভারতকেও স্ট্রং হতে হবে, এবং গভর্নমেন্ট কিন্তু এই দিকে নজর দিচ্ছে, ভারতের সেনাবাহিনীকে কিন্তু স্ট্রং করছে। তাই ভ্যাকেন্সি কিন্তু আসবে। 2026 এখান থেকে প্রচুর ছেলেপেলে চাকরি পেয়েছে, 2027-এও প্রচুর ভ্যাকেন্সি আসবে। এখন থেকে প্রিপারেশন তোমরা শুরু করে দাও, কারণ সময় তোমার হাতে থাকবে না। যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তখন দেখবে হাতে মাত্র 1 থেকে 2 মাস আছে। ফর্ম ফিল আপের পরে তুমি সময় পাবে না। তাই তোমাদের রিকোয়েস্টে আমরা শুরু করলাম এসএসসি জিডি 2027 ব্যাচ। 26 ব্যাচে প্রচুর ছেলেপেলে চাকরি পেয়েছে, 27 ব্যাচেও প্রচুর ছেলেপেলে চাকরি পাবে। তো ভালো করে প্রিপারেশন করার জন্য তোমরা ইও স্টাডি অ্যাপে যুক্ত হও। ইও স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোরে চলে যাও বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও। প্রত্যেকটা সাবজেক্ট, জিডি পরীক্ষায় যত কটা সাবজেক্ট আছে, সেটা ইংলিশ হোক, সেটা হিন্দি হোক, সেটা রিজনিং হোক, সেটা ম্যাথ হোক, বা আমাদের জিকের পার্ট হোক, আমার সায়েন্স হোক, ম্যাডামের ইতিহাস ভূগোল হোক, বা আমাদের রঞ্জিত স্যারের পলিটি ইকোনমিক্স হোক, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমরা পড়াই। এবং তোমরা জানো চাকরি এখান থেকে পেয়েছে, চাকরি এখান থেকে পাচ্ছে, চাকরি এখান থেকে পাবে। যদি ভালো করে তুমি খাটতে পারো, 7-8 মাস খাটো, দেখবে চাকরি তোমার হাতের মুঠোয়। তো এসএসসি জিডি ব্যাচে যুক্ত হয়ে যাও। 6 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, 6 এপ্রিল থেকে শুরু হচ্ছে। আগে যদি ভর্তি হও তাহলে তোমরা স্পেশাল ডিসকাউন্ট পাবে। স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার জন্য আমাদের নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে। এছাড়াও আমাদের 6.0 বাদবাকি যে কোর্সগুলো রয়েছে, যেমন রেলওয়ে, যেমন এসএসসি, যেমন পুলিশ ফাউন্ডেশন, এই সমস্ত ব্যাচেও তুমি যুক্ত হতে পারো। যদি ভাবো আমি স্যার রেলের পরীক্ষা দেবো, আমি স্যার এসএসসির অন্যান্য পরীক্ষা দিতে চাই, সিএইচএসএল, সিজিএল দিতে চাই, তাহলেও তোমরা এই সমস্ত ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো। আর পার্টিকুলারলি যদি কোনো সাবজেক্ট ওয়াইজ ব্যাচ চাও, তার জন্য ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, আমার জেনারেল সায়েন্স রয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি ভাবো স্যার আমরা সব পরীক্ষা দেবো, আমরা রেলও দেবো, আমরা এসএসসিও দেবো, আমরা পুলিশে দেবো, যেটা আমাদের হবে সেটা আমাদের লাকে যেটা আছে হয়ে যাবে। তার জন্য তোমার কম্বো ব্যাচ রয়েছে 6.0, সব পরীক্ষা কভার হয়ে যাবে। যুক্ত হতে পারো 6.0-তে কম্বোতে। দেখো এই সুবিধাগুলো তুমি পাবে। ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে, এখানে আপডেট লেভেলের কন্টেন্ট পাবে। ছোটবেলার ঘাটতি পূরণ করে বেসিক থেকে আমরা পড়াই, এবং তারপরে আস্তে আস্তে আপডেট লেভেলে তোমাদেরকে নিয়ে যাই, তোমরা জানো। এবং তার সঙ্গে সঙ্গে অল এক্সাম কভার হবে। আমার সায়েন্স যদি কেউ একবার আমার কাছ থেকে পড়ে নেয়, তাহলে পরে অল ইন্ডিয়াতে যত কটা এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষা আছে কিন্তু সব কটা কভার হয়ে যাবে। কনসেপ্ট, ট্রিক্স, স্টোরির মাধ্যমে কিন্তু আমাদের পড়ানো হয়। তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাস থাকবে। ভ্যালিডিটি রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ 2 বছর। যে কোর্সে যেরকম ভ্যালিডিটি, ততদিন অবধি তুমি কিন্তু লাইভ ক্লাসগুলোকে রেকর্ডের আকারে দেখতে পাবে। তার সঙ্গে সঙ্গে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট তুমি পেয়ে যাবে, ডাউট সলভ টিচার একজন পেয়ে যাবে। তো তুমি যে পরীক্ষা দেবে তার জন্য কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের ইও স্টাডি অ্যাপে। বাদবাকিটা কন্ট্যাক্ট নাম্বারে তুমি যোগাযোগ করে নাও, আমাদের টেকনিক্যাল টিম কিন্তু তোমাকে সাহায্য করে দেবে। পরের কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে একটি পরমাণুতে 11খানা প্রোটন, 11টা ইলেকট্রন, 12খানা নিউট্রন আছে, ওই পরমাণুর ভর সংখ্যা কত হবে? ভালো করে দেখবে, পরমাণুর মধ্যে 11খানা কি আছে বাবা?
প্রোটন আছে, প্রোটন সংখ্যা হচ্ছে 11। স্যার 11খানা ইলেকট্রন আছে, প্রোটন যে কটা থাকবে ইলেকট্রন সে কটাই থাকবে, ইলেকট্রন সংখ্যাও 11। স্যার 12টা নিউট্রন আছে, 12টা নিউট্রন করে দিলে ভর সংখ্যা, ভর সংখ্যা কি হবে? যারা কোর্সে আছে তারা তো জানে, জলের মতো উড়িয়ে দেবে। তোমরা জেনে নাও যারা জানো না, ভর সংখ্যা কি হয়? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা হয় স্যার, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা হয় স্যার। তার মানে প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা 12, যোগ করে দাও 12 আর 11 যোগ করলে স্যার 23। অপশন নাম্বার বি আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। চাবুক একদম জলের দরে ফলের রস। নেক্সট কোশ্চেনে চলে এসো। আচ্ছা একটুখানি কনসেপ্ট জেনে নাও। স্যার নিউক্লিয়াস কোথায় থাকে? এই ভেতরে নিউক্লিয়াস থাকে যেখানে প্রোটন আছে পজিটিভ কণা আর নিউট্রন আছে নিস্তরিত কণা। এই প্রোটন এবং নিউট্রন একসঙ্গে নিউক্লিয়াস তৈরি করছে, এদের যোগফলকে আমরা কি বলছি? ভর সংখ্যা বলছি। আর যদি বলে স্যার পারমাণবিক সংখ্যা কি, মনে রাখবে পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড নাম্বার, এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করছি। এটা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, এটা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, এটা মানেই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে এই পরমাণুতে যদি আমি দেখি যে প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে 11টা, তার মানে এর জেড নাম্বার, ভর সংখ্যা না বলে যদি বলতো পারমাণবিক সংখ্যা, তাহলে হয়ে যেত আমার উত্তর 11। এবং পরমাণুটাকে প্রকাশ করা হয় কিভাবে? যদি আমি এই পরমাণুটার এক্স নাম দেই, তাহলে একে প্রকাশ করতে হবে কিভাবে? না ওপরে লিখতে হবে আমার ভর সংখ্যা, ভর সংখ্যা পেলাম 23, আর নিচে লিখতে হবে এখানে আমাদের পারমাণবিক সংখ্যা 23 11। এরকম ভাবে পরমাণুকে প্রকাশ করা হয়, এটাকে বলা হচ্ছে পরমাণুর নিউক্লাইড। কি বলা হচ্ছে? নিউক্লাইড। যাকে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা দিয়ে প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে পরমাণুর নিউক্লাইড। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে দেখো আরআরবি গ্রুপ ডি 2026 আসা প্রশ্ন। 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণের, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণের 30 সেন্টিমিটার সামনের দিকে বস্তু রাখা হয়েছে, তাহলে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব কত হবে? ভি এর মান কত হবে? প্রতিবিম্বের দূরত্বকে ভি বলা হয়। স্যার ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো একটু লিখে নিই এখানে ভালো করে দেখো। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবেই আসবে। তোমরা গ্রুপ ডির যারা পরীক্ষা দেবে ধরে নাও এই টাইপের অঙ্ক তোমার পরীক্ষায় শিফটে থাকবে, প্রতিটা শিফটে দিচ্ছে পরীক্ষা, সংখ্যা চেঞ্জ করে দিচ্ছে, অবতল দর্পণ নালে উত্তল দর্পণ, অবতল লেন্স নালে উত্তল লেন্স। অঙ্ক তোমাকে করতেই হবে এই টাইপের, ভালো করে 2 মিনিট দেখো বুঝে যাবে। দেখো ফোকাস দৈর্ঘ্য এফ মানে দেওয়া আছে 15 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে স্যার? 30 সেন্টিমিটার দূরে বস্তুকে রাখা হয়েছে, বস্তু দূরত্বকে আমরা ইউ নাম দিই, ইউ হচ্ছে 30 সেন্টিমিটার স্যার। বুঝলাম স্যার 30 সেন্টিমিটার। অবতল দর্পণ আছে স্যার, কোথায় আছে অবতল দর্পণ? এই যে দেওয়া আছে অবতল দর্পণ। এই অবতল দর্পণ যদি হয়, অবতল দর্পণের চিত্র কেমন হয় দেখো। অবতল দর্পণ হচ্ছে মাঝখানটা নিচু হয়, 2 সাইডে উঁচু হয়, এবং এই সাইডে আমার প্রলেপ দেওয়া থাকে পারদের বা রূপর, এবং এই দিক দিয়ে আলোক রশ্মি আসে, এই দিক দিয়ে আলোক রশ্মি আসছে, ঠিক আছে। এবং এই দর্পণে যদি আমি এটা একটা পুরো গোলক কমপ্লিট করি, তাহলে একটা মধ্যবিন্দু থাকে, এটাকে আমরা সি নাম দিই, বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র হচ্ছে তোমার দর্পণটা যে গোলকের অংশ তার কেন্দ্র হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার দেখো, এবারে এই 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 যে মধ্যবিন্দু দর্পণের, এটাকে আমরা পি নাম দিই, এটাকে আমরা পি নাম দিই। আর এই বক্রতা কেন্দ্র আর মেরু যোগ করলে আমরা প্রধান অক্ষ পাই, এবং এই মেরু পি আর বক্রতা কেন্দ্র সি এর মাঝখানের একটা পয়েন্ট যাকে আমরা এফ বলি, এটাকে বলছি আমরা মুখ্য ফোকাস। তাহলে কি কি পেলাম বাবা একবার লিখে নাও, বেসিক কনসেপ্ট জানতে হবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখলাম যে মাঝখানটা নিচু, 2 সাইডে উঁচু, আলোক রশ্মি এই সাইড দিয়ে আসছে, বুঝলাম স্যার। এই যে এর মধ্যবিন্দু, একে আমরা পি নাম দিচ্ছি স্যার, পি নাম দিচ্ছি, ঠিক আছে। এবারে এখানে আমরা একটা সরলরেখা টানলাম, এবং এটাকে যদি আমরা একটা গোলক মানে পুরো কল্পনা করে নিই, হ্যাঁ এঁকে দিই, তার একটা কেন্দ্র পেয়ে যাব, তাকে আমরা সি বলি, বক্রতা কেন্দ্র। আর এই সি আর পি মানে বক্রতা কেন্দ্র আর মেরুর মধ্যবিন্দু হচ্ছে এফ নাম দিই, মানে মুখ্য ফোকাস নাম দিই। এবারে গল্প হচ্ছে কি কি বলে দিয়েছে আমাকে, বলেছে এফ এর মান, বলেছে বস্তু দূরত্বের মান, এফ এর মান আমার 15 দেওয়া আছে। আরেকবার আমি এখানে লিখে দিচ্ছি, এফ এর মান দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার। আর এখানে ইউ এর মান দেওয়া আছে বাবা 30 সেন্টিমিটার। দেখো ভালো করে মনে করো, ছোটবেলায় যখন আমরা গ্রাফ পড়েছিলাম তখন এটাকে আমরা ওয়াই অক্ষ ধরছিলাম, এটাকে আমরা এক্স অক্ষ ধরছিলাম। এবারে এই ওয়াই অক্ষের এই সাইডকে আমরা কি বলছিলাম? না এক্স এর নেগেটিভ দিক, এই সাইডকে আমরা বলতাম এক্স এর পজিটিভ দিক। তাহলে বস্তু অবস্থান করবে এই দিকে। তাহলে বস্তু যদি এই দিকে অবস্থান করে,
তাহলে এবারে বস্তু দূরত্ব কি হবে, নেগেটিভ হবে। আর ফোকাস দৈর্ঘ্য দেখো এই সাইডে অবস্থান করছে, ফোকাস এখানে রয়েছে, তাহলে ফোকাস এই দিকে অবস্থান করছে, তাহলে এটাও নেগেটিভ হবে। তাহলে দুটোই কিন্তু এখানে নেগেটিভে আসবে। তার কারণ এ হচ্ছে এক্স অক্ষের আমার বাম দিকে অবস্থান করছে বলে নেগেটিভ হচ্ছে গ্রাফের নিয়মে। সেমভাবে গ্রাফের নিয়মে কাজ করে। এবারে হচ্ছে স্যার দূরত্ব কত হবে? দেখো দূরত্ব হচ্ছে এফ এর মান 15 সেন্টিমিটার। তাহলে এই যে মেরু থেকে ফোকাসের মধ্যে ডিস্টেন্স, এটাই আমার বলে দিয়েছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। আর বস্তু কোথায় আছে? 30 সেন্টিমিটার। দেখো এই ফোকাস দৈর্ঘ্যের ডবল দৈর্ঘ্য হচ্ছে বা দ্বিগুণ দৈর্ঘ্য হচ্ছে তোমার আমাদের এই বক্রতা ব্যাসার্ধের দৈর্ঘ্য, কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দৈর্ঘ্য। এটা 15 হলে এটা 30 হবে। হ্যাঁ, এর ডবল হচ্ছে এটা হবে। তাহলে এটা হচ্ছে 30 সেন্টিমিটার। আর 30 সেন্টিমিটারে বস্তু রাখা আছে, 30 সেন্টিমিটারে বস্তু রাখা আছে, ড্যাং ড্যাং করতে করতে এখানে বস্তু রয়েছে। তাহলে বস্তু 30 সেন্টিমিটার দূরে রয়েছে, তার মানে বক্রতা কেন্দ্রে রয়েছে। তার মানে কোথায় আছে বাবা? বক্রতা কেন্দ্রে বস্তু রয়েছে, আমি উপর দিকে লিখে দিলাম। তাহলে 15 সেন্টিমিটার হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, তার ডবল হচ্ছে 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধের ওপরেই বস্তু রয়েছে, এখানে বক্রতা কেন্দ্রের ওপরে বস্তুটা অবস্থান করছে। এবার এর প্রতিবিম্ব তৈরি হবে যখন, ভালো করে দেখো প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, একটা ছবি তোমাকে দেখাই। এই যে বস্তু রয়েছে আমাদের বক্রতা কেন্দ্রের ওপরে, এখান থেকে আমি যদি দুটো রশ্মিকে পাশ করিয়ে দিই, একটা রশ্মি চলে গেল সমান্তরালভাবে গেল, যেটা প্রধান অক্ষের সমান্তরাল গেল, সেটা হচ্ছে তোমার ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, এফ দিয়ে বেরিয়ে গেল। আর একটা রশ্মি যেটা এফ দিয়ে আসবে, এই বস্তু রয়েছে আমার, এই বস্তুর এফ দিয়ে একটা রশ্মি বেরিয়ে এলো, সে সমান্তরালভাবে বেরিয়ে যাবে, এদিকে গেল, এদিকে এসে বেরিয়ে চলে এলো, এরা ছেদ করলো একটা বিন্দুতে, সেখানেই বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক উল্টো দিকে প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক উল্টো দিকে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে, যদি কিনা বস্তুটাকে তুমি বক্রতা কেন্দ্রে রেখে দাও। দেখো এই কনসেপ্টগুলো তোমাকে জানতে হবে, নাহলে তুমি পারবে না যে বস্তুকে কোথায় রাখলে কিরকম প্রতিবিম্ব তৈরি হবে। ক্লাসের মধ্যে আমি পুরো ডিটেলসে করাই, যারা কোর্সে আছে তারা জানে। তাহলে বস্তুর প্রতিবিম্ব ঠিক উল্টো দিকে তৈরি হবে এবং সমান আকারের হবে, উল্টো দিকে তৈরি হবে, সমান আকারের হবে, সৎ প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এখানে দর্পণের এই দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সৎ প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এই ডিস্টেন্স যদি 30 সেন্টিমিটার হয়, 30 সেন্টিমিটার আমরা মাইনাস বলছি কেন, এই সাইডে 15 সেন্টিমিটার এই ডিস্টেন্স হয়, -15 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা দেখো কি আসছে, -30 সেন্টিমিটারই চলে আসছে। উত্তর আমি দেখে দেখে করতে পারবো, যদি আমি ছবি পেরে যাই তাহলে -30 সেন্টিমিটার এখানে আমার উত্তর হয়ে যাবে। কোনো ফর্মুলা লাগবে না। অনেকে আছে ফর্মুলা দিয়ে করায়, কি ফর্মুলা দাদা? অনেকে আছে ফর্মুলা দিয়ে করায়, স্যার 1/v + 1/u = 1/f দিয়ে করায়। তুমি যদি ছবি পারো, আমি বলছি তুমি যদি ছবি ভালো করে আঁকতে পারো, তোমার অঙ্ক মুখে মুখে কিন্তু হয়ে যাবে। আলোর অঙ্ক, একদম সোজা অঙ্ক, ভালো করে তোমাকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলো পেরে যাবে। কিন্তু কনসেপ্ট তোমাকে জানতে হবে। আর কনসেপ্ট জানতে গেলে কোথায় যেতে হবে? ইও স্টাডি অ্যাপের মধ্যে যেতে হবে। ইও স্টাডি অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে, যেখানে আমাদের কোর্স চলছে রেলওয়ে ফাউন্ডেশন 2026। যারা এখনো জয়েন করোনি, জয়েন করে নাও রেলওয়ে ফাউন্ডেশন 2026। আগের বারে যারা পরীক্ষা দিয়েছে গ্রুপ ডিতে 25 নাম্বার ছিল সায়েন্সে, 24-25 করে সবাই কমন পেয়েছে বিভিন্ন শিফটে, তোমরাও পাবে। ভালো করে পড়াশোনা করো, কারণ আমি কনসেপ্ট ধরে ধরে পড়াই। কনসেপ্ট যদি তুমি মাথার মধ্যে নিয়ে নিতে পারো, তাহলে তুমি এই সমস্ত প্রশ্ন জলের দরে ফলের রসের মতো উড়িয়ে দেবে। অনেকে ভাববে যে স্যার এই কঠিন অঙ্ক, কিন্তু এই কোশ্চেনগুলো তোমাকে করতে হবে পরীক্ষায় সিলেকশন পেতে গেলে। যারা পরীক্ষা দিয়েছো তারা তো জানো, আর যারা পরীক্ষা প্রথমবার দেবে তারা জেনে নাও, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে জানতে হবে, কনসেপ্ট তোমাকে পড়তে হবে, নাহলে তুমি পারবে না। ঠিক আছে? তাহলে যদি তুমি প্রিপারেশন করতে চাও আমার সঙ্গে থেকে, ইও স্টাডি অ্যাপে চলে যাও, আমাদের রেলওয়ে 6.0-তে যুক্ত হয়ে যাও, বা অন্যান্য কোর্স রয়েছে এখানে তুমি যুক্ত হয়ে যেতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট পেয়ে যাবে, শুধু এখানে সায়েন্স পাবে না। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে তুমি ম্যাথ পেয়ে যাবে, রিজনিং পেয়ে যাবে, বাদ বাকি জিকের যত পার্ট আছে সেগুলো তুমি একসঙ্গে পেয়ে যাবে আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে। এখনো দেরি হয়নি, যুক্ত হয়ে যেতে পারো, বা অন্যান্য কোর্সে যুক্ত হতে পারো। এই সুযোগ সুবিধা তুমি এখান থেকে পাবে, একবার দেখে নেবে, লাইভ ক্লাস করতে পারবে, পিডিএফ মক টেস্ট সমস্ত কিছু এখান থেকে দিতে পারবে, বেসিক থেকে তোমাকে পড়ানো হবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে এমনভাবে আমি পড়িয়ে দেবো যাতে একটা কোশ্চেনও ফসকাবে না, যদি তুমি ভালো করে প্রিপারেশন করতে পারো। তাহলে এইসব সুযোগ সুবিধা নেওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বারে কল করে নাও, ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে কি বাবা? দেওয়া আছে নিচের কোনটি যৌন প্রজননকারী প্রাণীদের মধ্যে জেনেটিক বৈচিত্র্যকে নির্ধারণ করে? যৌন জনন যারা করছে তাদের মধ্যে জেনেটিক বস্তুকে নির্ধারণ করছে কে? বলেছে সন্তান উভয় পিতামাতার কাছ থেকে জিন পাচ্ছে। পিতামাতার দেহ থেকে যারা যৌন জনন করছে, পিতা আছে মাতা আছে, ঠিক আছে, ইনি হচ্ছে তোমার হাফ ক্রোমোজোম দিচ্ছে, ইনি হাফ ক্রোমোজোম দিচ্ছে, ইনি শুক্রাণু দিচ্ছে, ইনি ডিম্বাণু দিচ্ছে। তাহলে শুক্রাণু ডিম্বাণুর মিলনেই তো নতুন সন্তান সন্ততি তৈরি হচ্ছে, ভ্রূণ তৈরি হচ্ছে। তাহলে এখানে বলেছে যে সন্তান উভয় পিতামাতার কাছ থেকে জিন পাচ্ছে, শরীরের ভেতরে নিষেক ঘটছে, বলেছে মাইটোসিস দ্বারা গ্যামেট তৈরি হচ্ছে, বলেছে শুধুমাত্র একজন অভিভাবক জড়িত থাকছে।
তাহলে উত্তর কি হবে এখানে? উত্তর হচ্ছে তোমার কোনটা যৌন প্রজননকারী প্রাণীদের জেনেটিক বৈচিত্র্য নির্ধারণ করছে? না সন্তান উভয় পিতামাতার কাছ থেকে জিন পাচ্ছে, উভয় পিতামাতার দ্বারাই তার জেনেটিক বৈশিষ্ট্য নির্ধারণ হচ্ছে। কিভাবে হচ্ছে স্যার? একবার দেখে নাও। এখানে দেখো, মনে করো পুরুষ রয়েছে বা পিতা রয়েছে আর মাতা রয়েছে, তাহলে পিতার দেহের মধ্যে কি ক্রোমোজোম আছে? 44খানা অটোজোম আছে আর এক্স ওয়াই ক্রোমোজোম আছে। এক্স ওয়াই হচ্ছে সেক্স ক্রোমোজোম। আর মহিলার দেহের মধ্যে কি রয়েছে? না 44খানা অটোজোম আছে আর এক্স এক্স সেক্স ক্রোমোজোম আছে। যখন এনারা শুক্রাণু ডিম্বাণু তৈরি করছে, একটা পুরুষ যখন শুক্রাণু তৈরি করে, সেই শুক্রাণুর মধ্যে কি হয়? এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, 44খানা অটোজোমের জায়গায় 22টা অটোজোম হয়ে যায়। আর তার সঙ্গে একটা এক্স থাকে সেক্স ক্রোমোজোম, অথবা 44খানা অটোজোমের সঙ্গে একটা ওয়াই থাকে সেক্স ক্রোমোজোম। আর এখানে কি হয়? এখানে এখানে দেখো 44খানা অটোজোম, এর মধ্যে হাফ হয়ে গেল 22খানা অটোজোম, আর একটা হচ্ছে এক্স ক্রোমোজোম থাকছে। তাহলে পিতার দেহ থেকে, পুরুষদের দেহ থেকে একটা করে শুক্রাণু আসছে, মহিলার দেহ থেকে একটা করে ডিম্বাণু আসছে, মিলিত হচ্ছে, মিলিত হয়ে জাইগোট তৈরি করছে। তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করছে, সেখান থেকে ভ্রূণ তৈরি হচ্ছে, সেখান থেকে নতুন সন্তান সন্ততির জন্ম হচ্ছে। তাহলে এরকম ভাবে কি হচ্ছে? পরপর পরপর কি হচ্ছে? যুক্ত হয়ে শুক্রাণু ডিম্বাণু জাইগোট তৈরি করছে। তার মানে পিতা এবং মাতা উভয় প্রকারের এখানে জিন কিন্তু কাজে লাগছে। তাহলে সন্তান সন্ততির দেহের মধ্যে পিতা মাতার উভয়ের জিন মানে রয়েছে। এবং যদি বলে স্যার যে সন্তান সন্ততি তৈরি হচ্ছে, সেই সন্তান সন্ততির যে লিঙ্গ বৈশিষ্ট্য সেটা কার উপর নির্ভর করবে? তখন তুমি বলবে পিতার উপরে নির্ভর করবে, মাতার উপরে নির্ভর করবে না। কারণ মাতা সবসময় এক্স ক্রোমোজোম দেবে, পিতা যদি এক্স ক্রোমোজোম দেয় তাহলে সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ হবে। আর যদি মাতা এক্স ক্রোমোজোম দেয় আর পিতা যদি ওয়াই ক্রোমোজোম দেয়, তাহলে এক্স ওয়াই হয়ে যাবে, তখন কিন্তু লিঙ্গটা আমার পুরুষ হয়ে যাবে। তাহলে লিঙ্গ নির্ধারণ করছে পিতা, কিন্তু তার মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু পিতা মাতা দুজনেরই রয়েছে, দুজনেই হাফ হাফ করে দিচ্ছে শুক্রাণু ডিম্বাণু। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে গ্রিন হাউস প্রভাবের জন্য মূলত কোন গ্যাস দায়ী এবং জীবাশ্ম জ্বালানি পোড়ালে কোনটা নির্গত হচ্ছে? দেখো, প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম যখনই আসবে তখনই কার্বন ডাইঅক্সাইডের নাম আসবে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস, এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবে যে জীবাশ্ম জ্বালানি যখন পোড়ানো হয়, হ্যাঁ, সামান্য মানে কয়লা কাঠ পোড়ানো হয়, সেখান থেকেও কার্বন ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইডের সংকেত বাবা CO2 মনে রাখবে। এবার দেখো, বিভিন্ন কলকারখানার মধ্যে আমরা জীবাশ্ম জ্বালানিকে দহন করি, আমরা কয়লাকে পোড়াই বা আমরা পেট্রোল ডিজেল যাই পোড়াই না কেন, সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কীভাবে উৎপন্ন হয়? কার্বন তার সঙ্গে অক্সিজেন রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আর পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বিভিন্ন উপায়ে বাড়ছে। সে আমরা গাছ কাটার ফলে বলো, কলকারখানার ধোঁয়া থেকে বলো, বিভিন্নভাবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু বাড়ছে। আর এই কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, যেটা কিনা কি করছে? পরিবেশের তাপমাত্রাকে বাড়াতে সাহায্য করছে, গ্লোবাল ওয়ার্মিংকে কি করছে? বাড়াতে সাহায্য করছে। তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, তার সঙ্গে সঙ্গে মনে রাখলে জীবাশ্ম জ্বালানি পোড়ালে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। নেক্সট কোশ্চেন বলেছে বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। দেখো, বোরের পরমাণু মডেল অনুযায়ী আমরা জানি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। একবার দেখে নাও কিভাবে ঘুরে এরা। না, নিউক্লিয়াস রয়েছে এখানে মাঝখানে, যেখানে আমরা বললামই প্রোটন আর নিউট্রন একসঙ্গে আছে। প্রোটন প্লাস আধানযুক্ত কণা আর নিউট্রন হচ্ছে নিস্তরিত কণা, এগুলো মাঝখানে রয়েছে। একে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন ঘুরছে। তাহলে এই যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে, তাহলে এগুলো নির্দিষ্ট কক্ষপথ এবং বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট পথে কিন্তু ঘুরে যাচ্ছে। যেরকম ভাবে সৌরজগতে সূর্যকে মাঝখানে রেখে গ্রহগুলো চারপাশে ঘুরে যায়, তেমনই ভাবে আমাদের পরমাণুর মধ্যে মাঝখানে নিউক্লিয়াসকে রেখে ইলেকট্রনগুলো ঘুরে যাচ্ছে। তাহলে উত্তর কি হবে? উত্তর আমার হবে উপবৃত্তাকার পথে না দাদা, এলোমেলো পথে না দাদা, সরল রেখায় না দাদা। উত্তর কি হচ্ছে? নির্দিষ্ট কক্ষপথে বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে বোরের মডেল অনুযায়ী। স্যার, প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত হয়? প্রথম যে কক্ষপথ সেখানে ইলেকট্রনের সংখ্যা কত হয়? দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত হয়? দেখো, এটার জন্য একটা ফর্মুলা রয়েছে, মনে রাখবে 2n² ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারি প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে। প্রথম কক্ষপথকে কে কক্ষপথ বলা হয়, তারপরেরটাকে এল বলা হয়, তারপরেরটাকে এম বলা হয়। এরকম করে মোট 7টা কক্ষপথ ম্যাক্সিমাম থাকতে পারে কোনো পরমাণুর মধ্যে, এবং সেই পরমাণু সংখ্যা বার করার জন্য আমাদের 2n² ফর্মুলা আছে। যদি প্রথম কক্ষপথ বলি আমরা, কে কক্ষপথ মানে 1 নম্বর কক্ষপথ, এখানে তুমি n এর জায়গায় 1 বসিয়ে দেবে, তাহলে 2 × 1 এর স্কোয়ার করে দেবে, তাহলে 2 × 1 করলে প্রথম কক্ষপথে তোমার
দুটো ইলেকট্রন থাকবে। তুমি যদি 2 নম্বর কক্ষপথকে দেখো, এল কক্ষপথ, সেখানে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারবে না, তুমি এখানে এন এর জায়গায় 2 বসিয়ে দেবে, 2 ইন্টু 2 এর স্কোয়ার করবে, দেখবে 2 এর স্কোয়ার করলে 4 আসবে, 4 দুগুণে 8, তাহলে দ্বিতীয় কক্ষপথে তোমার 8টা ইলেকট্রন থাকতে পারে। এরকম করে করে ক্যালকুলেশন করে তোমাকে বার করতে হবে, কিন্তু শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকে না, সেটাও কিন্তু খোপড়িতে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো দেয়া আছে ফিজিক্সের অঙ্ক, ছেলেপেলে দেখেই ঘাবড়ে চলে যাবে, বাবা ফিজিক্সের অঙ্ক পালাও, ঠিক আছে বলে চলে যাবে। কিন্তু যারা পালিয়ে যাবে তাদের কম্পিটিশন থেকে ছিটকে যাবে। এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে হবে খুব সোজা, ভালো করে দেখলেই তুমি এখানে পেরে যাবে। দেখো স্থির অবস্থায়, যখনই স্থির অবস্থা বলবে তখনই ভাববে প্রাথমিক বেগ 0। প্রাথমিক বেগকে বাবা আমরা ইউ নাম দিই, ইউ মানে এখানে প্রাথমিক বেগ 0, স্থির অবস্থা থেকে শুরু করছে, প্রাথমিক বেগ 0। বলেছে 4 কেজি ভর, 4 কেজি যখনই ভাববে তুমি ভাববে এম দেওয়া আছে, এম মানে মাস, মাস মানে ভর, ভর দেওয়া আছে 4 কেজি, দেওয়া আছে একটি ব্লকের ওপর 20 নিউটন, 20 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে নিউটন বল প্রয়োগ করলে এফ এর মান দেওয়া আছে 20 নিউটন, এফ মানে ফোর্স, বল দেওয়া আছে 20 নিউটন। বলেছে 5 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, মানে টাইম দেওয়া আছে 5 সেকেন্ড, টাইম দেওয়া আছে 5 সেকেন্ড। বলেছে চূড়ান্ত বেগ কত হবে, অন্তিম বেগ বা চূড়ান্ত বেগকে আমরা ভি নাম দিই, ভি এর মান তোমাকে বার করতে হবে। স্যার কি করে বার করবো স্যার? দেখো একটা ফর্মুলা আছে, এফ ইকুয়ালস টু এম এ। স্যার জানি আমরা এফ ইকুয়ালস টু এম এ ফর্মুলা আছে, এটা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে পাওয়া যায়, এফ ইকুয়ালস টু এম এ। স্যার এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ, তুমি এই ফর্মুলা দিয়ে প্রথমে ত্বরণটা বার করে নাও। দেখো এখানে এফ এর মান দেওয়া আছে 20, এখানে এম এর মান দেওয়া আছে 4, বসিয়ে দিলাম 4, এখানে এ রেখে দিলাম। এই 4টাকে তুমি নিচে নিয়ে চলে আসো, 20/4 করলে এ পেয়ে যাবে, 4 দিয়ে কাটো, 4 5 20, তাহলে এর মান পেয়ে গেলে 5। একক যদি জিজ্ঞেস করে তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে ত্বরণের একক। এবারে তুমি কি ফর্মুলা দেবে? এবারে তুমি ভি বার করবে। দেখো ভি বার করতে গেলে তুমি ভি এর ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দেবে, ভি ইকুয়াল টু স্যার ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। তাহলে স্যার আমি যদি মানটা বসিয়ে দিই, ইউ এর মান তো 0, আর এর মান দেওয়া আছে এখানে কত 5 পেয়েছি আমি, আর টি এর মানও 5, তাহলে এর মানও 5, টি এর মানও 5, শুরু করে দাও নাচ, 5 5 25 হয়ে গেল আমার উত্তর, 25 মিটার পার সেকেন্ড, 5 5 25 মিটার পার সেকেন্ড, অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর। তুমি যদি পারো, আমি তোমাকে শেখালাম বলে এটা আমার টাইম লাগলো 1-2 মিনিট, কিন্তু তুমি যদি পারো তোমার 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে অঙ্কটা মুখে মুখে তুমি করে ফেলতে পারবে, বা খাতার মধ্যে রাফ পেজে একেবারে 2 লাইন 3 লাইনে করে ফেলতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে শিখতে হবে, তার জন্য তোমাকে জানতে হবে কোন ফর্মুলা কোথায় আমাকে ব্যবহার করতে হবে। এখানে দেওয়া আছে ভি এর মান বার করতে হবে, তার মানে আমাকে ইউ প্লাস এটি দিতে হবে, আর ইউ প্লাস এটি দিতে গেলে আমাকে এ বার করে নিতে হবে, আর এ বার করতে গেলে আমাকে এফ ইকুয়ালস টু এম এ ফর্মুলা দিতে হবে। যারা পারে তারা একদিনে পারে না, তারা ঘুরতপস্যা করে, পড়াশোনা করে, 7-8 মাস ধরে পড়াশোনা করছে, তারপর লেগে আছে, তারপরে তারা পারছে। বাবা তুমি যদি ভাবো একবারে পারবে, পারবে না। তাহলে প্রিপারেশন তোমাকে আগে থেকে নিতে হবে। তুমি গ্রুপ ডির পরীক্ষা দেবে আজ থেকে 2-4 মাস পরে, হ্যাঁ 5 মাস পরে পরীক্ষা আছে, কিন্তু তোমাকে এখন থেকে প্রিপারেশন করতে হবে, ঠিক আছে বাবা? তাহলে মোদ্দা কথা বোঝা গেল, প্রিপারেশন এখন থেকে শুরু করতে হবে। তুমি যেখান থেকেই করো, আমার কাছ থেকে পড়লে ইয়োর স্টাডি অ্যাপ, ঠিক আছে, অন্য কোথা থেকে পড়লে পারে অন্য কোথাও অ্যাপ, ঠিক আছে, বা তুমি যদি নিজে পড়ো তাহলে নিজের অ্যাপ, যেখান থেকে খুশি পড়ো বাবা, ঠিক আছে? চলে এসো, কিন্তু পড়ো, চলে এসো। সুষম গতি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? সুষম গতি কাকে বলে চলো একবার দেখে নিই। দেখো বিভিন্ন টাইপের গতি হয়, বিভিন্ন বল প্রয়োগ করলে বস্তুর উপরে তারা বিভিন্নভাবে গতি করবে, যার উপর তুমি বল প্রয়োগ করবে সে গতি করবে। ভাবো এই যে মহিলাটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ট্রে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে এই বস্তুটা গতি হচ্ছে, ঠিক আছে, এবার এটা তীর ধনুক ছুটছে, ঠিক আছে, তাহলে বস্তুটার গতি হচ্ছে, বল দিচ্ছে, গতি হচ্ছে, ঠিক আছে। এবারটা কি করছে না, এই হচ্ছে তোমার আবার এইসব কাজকর্ম করছে, হ্যাঁ ইলেকট্রিক মারছে, ঠিক আছে কাজকর্ম করছে, তাহলে এখানে গতি হচ্ছে। তাহলে যে সমস্ত বস্তু গতিশীল অবস্থায় রয়েছে তারা গতিশীল বস্তু, তাকে আমরা গতিশীল বস্তু বলছি, তার ধর্মকে গতি বলছি। এবারে এই যে গতি সেই গতিটা বিভিন্ন প্রকারের হয়। যদি সুষম গতি হয় তার মানে বস্তুর গতি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, তার মানে সমহারে বাড়ছে। তাহলে সুষম গতিতে চলছে মানে তার সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, গতি পরিবর্তন হচ্ছে না। যেমন এখানে ভেলোসিটি টাইম গ্রাফ আছে, ভেলোসিটি টাইম গ্রাফ আছে, মনে করো এই দিকে রয়েছে ভেলোসিটি, ভি নাম দিলাম, মানে বেগ, বস্তুর গতিবেগ, বেগ নাম দিলাম। এদিকে রয়েছে আমার টাইম, নিচের দিকে হবে টাইম মানে সময়। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যদি বেগ না বাড়ে, একই বেগে চলতে আছো, একই রকম বেগ নিয়ে তুমি যাচ্ছ, তাহলে কি হবে না, একই রকম বেগ নিয়ে যাচ্ছ যখন, তখন এরকম কার্ভ হবে, তখন কোনো ত্বরণ থাকবে না। ত্বরণ মানে কি স্যার? বেগ বৃদ্ধি বাই সময়। বেগ তো স্যার বাড়ছেই না,
তাহলে ত্বরণ থাকবে কি করে? তাহলে যদি সুষম গতিতে চলে, টাইমের সঙ্গে সঙ্গে বেগ বৃদ্ধি না হয়, বেগ একই থাকে, তাহলে বলবো তার ত্বরণ শূন্য, সে হচ্ছে সমবেগে চলছে। তাহলে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে কি হবে? ত্বরণ শূন্য হবে, পড়ে রাখবে ত্বরণ ইকুয়ালস টু 0। এরকম কার্ভ যারা পরীক্ষা দিয়েছো ভেবে বলো তো, এরকম কার্ভ পরীক্ষায় ছিল কিনা, এরকম গ্রাফ দিয়ে পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল কিনা, বন্ধু বান্ধবদের দিয়েছিল কিনা, ঠিক আছে, কমেন্টে বলবে। তাহলে এরকম কার্ভ দিয়ে পরীক্ষায় প্রশ্ন দেবে যে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ কি হয়? শূন্য হয়। আর এই গ্রাফ দেখো, সময়ের সঙ্গে সঙ্গে ভেলোসিটি কি হচ্ছে? বাড়ছে। সময় বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, সময় বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, সময় বাড়ছে, ভেলোসিটি বাড়ছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে ভেলোসিটি কি হচ্ছে? বেগ বাড়তেই আছে। তাহলে এখানে বেগ বৃদ্ধি হচ্ছে, এখানে হচ্ছে তোমার কি না, এখানে হচ্ছে বেগ যদি বাড়তেই থাকে সমহারে, তাহলে সমত্বরণে চলছে। এরকম কার্ভ হলে কি হয়? সমত্বরণে চলছে, সমান সমান সময়ের অবকাশে সমান সমান বেগ বাড়ছে, তাই সমত্বরণে চলছে। ক্লিয়ার? আর এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে অসম বেগ নিয়ে চলছে। সময় বাড়ছে, বেগ সমহারে বাড়ছে না। মনে করো প্রথম 5 সেকেন্ডে এইটুকুনি বাড়লো, পরের 5 সেকেন্ডে আরো একটু বেশি বাড়লো, পরের 5 সেকেন্ডে আরো বেশি বাড়লো। তাহলে অসম বেগ নিয়ে চলছে, তার ত্বরণও কিন্তু অসমই হবে। অসম চললে অসম বেগ নিয়ে চললে অসম ত্বরণ ঘটবে। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে সমবেগ নিয়ে চললে বস্তুর ত্বরণ কি হয়? শূন্য হয়, বা সুষম গতিতে চললে ত্বরণ শূন্য হয়। আর যদি এখানে বেগ নির্দিষ্ট সময় পর পর বাড়তেই থাকে তাহলে সমত্বরণ নিয়ে চলছে। আর যদি বস্তুর এখানে সময়ের সঙ্গে সঙ্গে বেগ বাড়ছে, নির্দিষ্ট হারে বাড়ছে না, অসম বেগ নিয়ে চলছে, তাহলে ত্বরণও আমার অসমই হয়। কোশ্চেনের অ্যান্সার আমরা এখান থেকে পেয়ে যাব সুষম গতির ক্ষেত্রে, ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কোনটা ভুল? স্যার ত্বরণ শূন্য হয়, একদম ত্বরণ শূন্য হয়। সুষম গতিতে যাচ্ছে, বেগ চেঞ্জ হচ্ছে না, ত্বরণ শূন্য। সময়ের সাথে গতিবেগ ক্রমাগত পরিবর্তিত হয় না দাদা, সময়ের সঙ্গে সঙ্গে গতিবেগ কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে না, গতিবেগ একই আছে, গতিবেগ পরিবর্তন হবে না। অপশন নাম্বার বি আমার ভুল আছে, অপশন সি পড়ে নাও। বস্তু সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব অতিক্রম করছে, একদম ঠিক। সমান সমান সময়ের অবকাশে সমান সমান দূরত্ব যাচ্ছে। প্রথম 5 সেকেন্ডে 10 মিটার, পরের 5 সেকেন্ডে 10 মিটার, পরের 5 সেকেন্ডে 10 মিটার, পরের 5 সেকেন্ডে 10 মিটার, 10 মিটার 10 মিটার করেই যাচ্ছে। তার মানে ঠিক বলেছে স্যার, বেগ অপরিবর্তিত থাকে। একটু আগেই বললাম বেগ সমবেগ যাচ্ছে, হ্যাঁ সুষম গতির ক্ষেত্রে সমবেগে যাচ্ছে, তাহলে এটাও ঠিক আছে। অপশন বি স্যার ভুল, তার মানে এটাই আমার এখানে ঠিক উত্তর। কনসেপ্ট দরকার, কনসেপ্ট। তাহলে ভাবতে পারছো কনসেপচুয়াল প্রশ্ন দিচ্ছে, একটা প্রশ্ন পড়াচ্ছি তুমি দেখে নাও। 2026-এ প্রশ্ন দিয়েছে, রিসেন্ট পরীক্ষায় প্রশ্ন দিয়েছে কনসেপচুয়াল। আমার 6 মাস আগের ভিডিও দেখবে, আমার 1 বছর আগের ভিডিও দেখবে, ঠিক আছে, হ্যাঁ আমি ছিলাম এখানে 1 বছর আগে, আমার 2 বছর আগের ভিডিও দেখবে। আমি বারবার বলতাম, মুখ দিয়ে ফেনা উঠে যেত বলতে বলতে, স্যার কনসেপচুয়াল প্রশ্ন আসবে, কনসেপচুয়াল প্রশ্ন আসবে। কনসেপচুয়াল প্রশ্ন আসছে, প্রত্যেকটা প্রশ্নের পিছনে দেখে নাও। আমি 1 বছর আগে যেটা বলেছি, যারা পড়েছে কথা শুনে তারা পেরেছে 24টা করে অ্যান্সার করতে পেরেছে। যারা পড়েনি ভাবছে না আমি মুখস্থ করে চলে যাব, তারা মুখস্থ করে চলে গেছে, কোথায় চলে গেছে জানি না, ঠিক আছে দেখে নাও। বলেছে স্যার ফর্মিক অ্যাসিডের সংকেত কি, এরকম 2-1টা সংকেত তোমাকে দিয়ে দেবে, কিন্তু তোমাকে কনসেপচুয়াল প্রশ্ন পড়তে হবে। 2-1টা প্রশ্ন থাকবে যেগুলো নর্মাল তুমি পেরে যাবে, তুমি পারলে সবাই পারবে, ঠিক আছে। যেমন ফর্মিক অ্যাসিডের সংকেত, বা কিছু নর্মাল কোশ্চেন থাকবে 25টার মধ্যে 5টা 10টা কোশ্চেন থাকলেও সবাই পারবে। কিন্তু বাদ বাকি কনসেপচুয়াল প্রশ্ন তোমাকে সিলেকশন পাওয়াতে সাহায্য করবে। তুমি পারবে না, কিন্তু যে পারবে সে সিলেকশন নিয়ে চলে যাবে, ঠিক আছে। দেখো ফর্মিক অ্যাসিড কি না, HCOOH। ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায় স্যার? পিঁপড়ের হুলে। বলেছিলাম পিঁপড়ের হুলে হাত দিও না ভুলে, পিঁপড়ের হুলে হাত দিও না ভুলে, বোলতার হুলে হাত দিও না ভুলে। বলতা, পিঁপড়ে, এদের হুলে পাওয়া যাচ্ছে, মৌমাছি, এদের হুলে পাওয়া যাচ্ছে কি বাবা? ফর্মিক অ্যাসিড। স্যার CH3COOH চেনা চেনা লাগছে আপনাকে দেখতে, কেন কোথায় যেন দেখেছিলাম? একদম দেখেছিলে, বাড়ির ভিনিগারের বোতলের ভেতরে, বাড়ির ভিনিগারের বোতলের ভেতরে দেখেছিলে। এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যাচ্ছে ভিনিগারের বোতলে, যা সংকেত CH3COOH পড়ে রাখবে। ক্লিয়ার? চলে এসো পরেরটা কি দেওয়া আছে, CH3OH। আপনাকেও চেনা চেনা লাগছে, এর নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল। মিথাইল অ্যালকোহল বা এটাকে আমরা বলছি মিথানল। স্যার CH3CHO, এনার নাম হচ্ছে অ্যাসিটাল ডিহাইড, এনার নামটাও পড়ে রাখবে, এনাকে বলা হচ্ছে অ্যাসিটাল ডিহাইড। অ্যাসিটাল ডিহাইড প্রত্যেকটাই হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে পরের কোশ্চেন এখানে, চুম্বক বলরেখা সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? চুম্বক বলরেখা ভালো করে দেখে নাও। চুম্বক, দেখো চুম্বকের ক্ষেত্রে কি হয়, একটা চুম্বক ক্ষেত্র আছে, চুম্বকের চারপাশের অঞ্চলে একটা ওর আধিপত্য রয়েছে, এটাকে আমরা চুম্বক ক্ষেত্র বলি। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা চুম্বক বলরেখা কল্পনা করে নিই। তার কিরকম বলরেখা হয় না, বলরেখাগুলো কিরকম হয় বাবা না, চুম্বকের বাইরে নর্থ পোল থেকে শুরু হয়, নর্থ পোল একটা হয়, সাউথ পোল একটা হয়, চুম্বকের বাইরে নর্থ পোল থেকে শুরু হয়ে সাউথ পোলে গিয়ে মিশে,
নর্থ পোল থেকে শুরু হয়ে সাউথ পোলে গিয়ে মিশছে, নর্থ পোল থেকে সাউথ পোল, নর্থ পোল থেকে সাউথ পোল, এদিকেও তাই, নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ। তাহলে চুম্বকের বাইরে চুম্বক বলরেখা, কাল্পনিক রেখা নর্থ থেকে সাউথে গিয়ে মেশে। আর চুম্বকের ভেতরে কি হয় দেখো, তাহলে নর্থ থেকে গিয়ে সাউথে এলো, এবারে এ পুরো সার্কেল কমপ্লিট করবে, এখান দিয়ে যাবে, ঠিক আছে, এখান দিয়ে যাবে, এ হচ্ছে এখান দিয়ে যাবে। তাহলে নর্থ পোল, তখন নর্থ পোল থেকে সাউথ পোলে যাবে না, চুম্বকের ভেতরে কি হবে না সাউথ থেকে নর্থে যাবে। যদি চুম্বকের ভেতরে হয় তাহলে চুম্বক বলরেখা সাউথ থেকে নর্থে যাবে, যদি চুম্বকের বাইরে হয় তাহলে নর্থ থেকে সাউথে যাবে, মানে উত্তর থেকে নর্থ মানে উত্তর, সাউথ মানে দক্ষিণ, ঠিক আছে। এবার কোশ্চেন দেখো, চুম্বকের ভেতরে বলরেখা উত্তর থেকে দক্ষিণে যাবে, উত্তর মানে নর্থ, নর্থ থেকে সাউথে যাবে না, না চুম্বকের ভেতরে কোথায় যাবে, চুম্বকের ভেতরে সাউথ থেকে নর্থে যাবে, সাউথ থেকে নর্থে, তার মানে এটা আমার ভুল বলেছে, ভেতরে সাউথ থেকে নর্থে যাবে। চুম্বকের বাইরে উত্তর থেকে দক্ষিণে যাবে, নর্থ থেকে সাউথে যাবে, একদম ঠিক বলেছে। বাইরে হলে নর্থ থেকে সাউথে যাবে, বাইরে হলে নর্থ থেকে সাউথে, ভেতরে হলে সাউথ থেকে নর্থে, তাই তো। তাহলে এখানে অপশন বি আমি পেয়ে গেছি উত্তরটা, আমি পরেরটা দেখছি। বলরেখা যেখানে ঘন সেখানে চুম্বক ক্ষেত্র দুর্বল। কে বলেছে বাবা? বলরেখা যেখানে ঘন হবে সেখানে চুম্বক ক্ষেত্র দুর্বল হবে, চুম্বক ক্ষেত্র সেখানে না সুবল হবে, ঠিক আছে, সতেজ হবে। তাহলে এখানে এটাও আমার হবে না। পরেরটা বলছে বলরেখাগুলো মেরুতে পরস্পরকে ছেদ করে না, বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। চুম্বক বলরেখা, দুটো বলরেখা, চারটে বলরেখা কখনো পরস্পর ছেদ করবে না, এরা পরস্পর সমান্তরালভাবে চলতে থাকবে, কখনো ছেদ করবে না। অপশন ডি ভুল, অপশন এ ভুল, অপশন বি ঠিক। দেখো কনসেপচুয়াল প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখে নাও। বলেছে স্বাভাবিক অবস্থায় নিচের কোন কার্বন যৌগটি নীল কালিবিহীন শিখায় জ্বলে? কোনটা এখানে সবাই জ্বলছে কিন্তু কোনটা এখানে নীল শিখায় জ্বলছে? সবাই জ্বলছে, পৃথিবীতে সবাই জ্বলছে, তুমি জ্বলছো, আমি জ্বলছি, এ জ্বলছে, ঠিক আছে, হ্যাঁ, কেউ মনেতে জ্বলছে, কেউ হচ্ছে বাইরে জ্বলছে, জীবাশ্ম জ্বালানি। তাহলে ডিজেল জ্বলছে, কাঠকয়লা জ্বলছে, ইথানল জ্বলছে, কেরোসিন জ্বলছে, তুমি যাকেই জ্বালাবে প্রত্যেকে জ্বলবে, কিন্তু ইথানল হচ্ছে নীল শিখায় জ্বলবে, ধোঁয়া খুব একটা হবে না। এগুলোতে ধোঁয়া উৎপন্ন হতে পারে কিন্তু এখানে কোনো ধোঁয়া উৎপন্ন হবে না। কারণ কি? কারণ এ হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটাকে আমরা অ্যালকোহল বলি, ইথাইল অ্যালকোহল নাম দেই। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে এই নীল শিখায় জ্বলবে, কোনো ধোঁয়া উৎপন্ন হবে না। তুমি দেখবে যখন কোনো জিনিস নীল শিখায় জ্বলছে তার মানে ও ম্যাক্সিমাম ওয়েতে জ্বলছে, হ্যাঁ, ম্যাক্সিমাম তার এফিসিয়েন্সিতে জ্বলছে। এবং যখন ধোঁয়া উৎপন্ন হবে না তখনও দেখবে তার মধ্যে তার জ্বালানি হচ্ছে তোমার গুণ পাওয়া যাবে, তার জ্বালানি শক্তিটা পুরোপুরি পাওয়া যাবে। কিন্তু যখন ধোঁয়া উঠবে তার জ্বালানি শক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য ভিজে কাঠ দেখবে জ্বলার সময় ধোঁয়া ওঠে, তাহলে ধোঁয়া উঠলে পারে সেখানে ভালো জ্বালানি হবে না। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার কোষে লাইসোজোমের ভূমিকা কি? কোষের মধ্যে লাইসোজোম কি কাজ করছে? স্যার কোষ কোথায়? কোষ হচ্ছে মানুষের দেহের মধ্যে, কোষ হচ্ছে জীবনের একক বাবা, যারা জানো না তারা জেনে নাও, কোষ হচ্ছে জীবনের একক, জীবদেহের গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ। এই কোষের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু পাওয়া যায়। এই কোষীয় অঙ্গাণুর মধ্যে ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণু হচ্ছে আমাদের লাইসোজোম, থলির মতো অংশ, থলি। কি আর তোমাদের বলি, এটা হচ্ছে একটা থলি। স্যার কি করে এটা? এই হচ্ছে তোমার কোষের মধ্যে হজম শক্তিকে বাড়িয়ে দেয়। হজম শক্তি মানে কোষীয় অঙ্গাণুগুলো যখন অকেজো হয়ে যায়, কোষীয় অঙ্গাণুগুলো যখন কার্যক্ষমতা হারিয়ে ফেলে, লাইসোজোমের কাজ হচ্ছে ওদেরকে আত্মসাৎ করে নেওয়া, হজম করে নেওয়া, ঠিক আছে, ওদেরকে হজম করে নেওয়া। এই জন্য লাইসোজোমকে বলা হচ্ছে আত্মঘাতী থলি, সুইসাইড ব্যাগ বলা হচ্ছে। দেখো কি কোশ্চেন বলেছে, স্যার এটিপি তৈরি করে না দাদা, এটিপি তৈরি করে না। উপাদান পরিবহন করে না দাদা, করে না। প্রোটিন সঞ্চয় করে না দাদা, করে না। বহিরাগত উপাদান হজম করে, একদম করে, হজম করে, হজম, ঠিক আছে। তাহলে জরাজীর্ণ কোষকে হজম করছে, বহিরাগত বস্তুকে হজম করছে, শরীরের কোষের মধ্যে অন্য কিছু চলে গেলে সেগুলোকে হজম করে নিচ্ছে, সবগুলো তার থলির ভেতর রেখে দিচ্ছে। ক্লিয়ার? চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে নিচের কোনটি জৈব যৌগ হিসেবে গণ্য করা হয় না? কোনটা জৈব যৌগ নয়? মনে রাখবে জৈব যৌগ মাত্রই কার্বন থাকবেই থাকবে। তাহলে জৈব যৌগতে কার্বন থাকতেই হবে, আর কিছু থাকুক না থাকুক কার্বন থাকবেই থাকবে, ঠিক আছে। তাহলে জৈব যৌগতে কার্বন থাকতে হবে, কিন্তু কার্বন ঘটিত সব যৌগ মাত্রই যে জৈব যৌগ হবে এরকম কোনো কথা নেই। মানে মনে করো কার্বন ডাইঅক্সাইডে কার্বন আছে কিন্তু ও একটা জৈব যৌগ না, জৈব যৌগ না। যেমন কার্বনের আরও কিছু যৌগ আছে, মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বনের কিছু বাইকার্বনেট আছে, কার্বনের বাইকার্বনের যৌগ, হাইড্রোজেন কার্বনের যৌগ, ধাতব কার্বনের যৌগ, এগুলোর মধ্যে কার্বন আছে কিন্তু এই যৌগগুলো জৈব যৌগ নয়। বাদ বাকি এগুলো বাদ দিয়ে যা যৌগ আছে সেগুলো হচ্ছে জৈব যৌগ। তার মধ্যে এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিড আছে, সোডিয়াম কার্বনেট আছে, কার্বনেট বাইকার্বনেট হলে হবে না, ঠিক আছে, অক্সাইড হলে হবে না। ইথানল
জৈব যৌগ, মিথেন জৈব যৌগ, অ্যাসিটিক অ্যাসিড জৈব যৌগ, কিন্তু কার্বনেট জৈব যৌগ না। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। স্যার সোডিয়াম বাইকার্বনেট মানে কি? চেনা চেনা লাগছে, একদম চেনা চেনা লাগছে। সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট এই দুটোর নাম আমি বারবার পড়িয়েছি। স্যার সোডিয়াম কার্বনেট মানে কি? সোডিয়াম কার্বনেট মানে কাপড় কাচা সোডা, কাপড় কাচা সোডা, যা দিয়ে তুমি বাড়ি ঘরে কি করো, নিজের ময়লা জামা কাপড় কাচছো, সেই কাপড় কাচা সোডা। এই কাপড় কাচা সোডা সেই সোডা, এই কাপড় কাচা সোডা সেই সোডা যার সংকেত হচ্ছে Na2CO3। এর মধ্যে মনে রাখবে 10খানা কি আছে, জলের অণু আছে। Na2CO3 এর মধ্যে 10খানা কি আছে, জলের অণু আছে। আর একে যদি আমরা হাইড্রোজেনের মধ্যে দিয়ে পাঠিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি উৎপন্ন করবে? সোডিয়াম বাইকার্বনেট। দেখো ভাই, উৎপন্ন করবে সোডিয়াম বাই, NaHCO3, এর নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটা বাই করে আনতে হয়, দোকানে পাওয়া যায়। এটাকে কি বলা হয়? এই কাপড় কাচা সোডা থেকে হয়ে যায় খাবার সোডা। কি হয়ে যায়? খাবার সোডা। খাবার সোডা আমরা কোথায় ইউজ করি? বাড়ি ঘরে দেখবে মায়েরা খাবার সোডা ইউজ করছে বিভিন্ন তরকারি পাতির মধ্যে, হ্যাঁ, ময়দার মধ্যে ইউজ করা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, একে বলা হচ্ছে খাবার সোডা। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। চলো বাবা, নেক্সট কোশ্চেনে চলে এসো। দেয়া আছে ধাতু পরিশোধনের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ প্রবাহ চালনা করলে অশুদ্ধ ধাতুটি থেকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত হয়। কোথায় দ্রবীভূত হয়? কনসেপ্টচুয়াল প্রশ্ন, কনসেপ্ট জানতে হবে। স্যার কিভাবে কনসেপ্ট জানবো? আমার কাছ থেকে জানবে। চলে এসো কোশ্চেনে, দেখো উত্তরে। দেখো এই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি একটা পাত্রের ভেতর করা হয়, ঠিক আছে। যে পাত্রকে বলে ভোল্টামিটার। ভোল্টমিটার না, ভোল্টামিটার। কি নাম বাবা? এই পাত্রের নাম হচ্ছে ভোল্টামিটার, ঠিক আছে। হ্যাঁ, এটা বিয়ের পাত্র না বাবা, এটা বিয়ের পাত্র পাত্রী না, এটা হচ্ছে পাত্র, ঠিক আছে, ভোল্টামিটার। এই পাত্রের ভেতরে দুটো জিনিস থাকে। একটা থাকে মাইনাস আধানযুক্ত একটা দণ্ড থাকে, মাইনাস, এটাকে বলা হচ্ছে ক্যাথোড। এটাকে কি বলা হচ্ছে? ক্যাথোড বলা হচ্ছে। আর প্লাস আধানযুক্ত একটা কণা থাকে, ঠিক আছে, দণ্ড থাকে। স্যার প্লাস বলছি কেন? কারণ এটা ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত। ব্যাটারি আছে এখানে, ঠিক আছে, হ্যাঁ, ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত আছে বলে এটা হচ্ছে তোমার প্লাস প্রান্ত আমরা বলছি, এটাকে বলছি অ্যানোড। আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে কে বাবা? ক্যাথোড। ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত ক্যাথোড, ঠিক আছে। এবার দেখো এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখা থাকবে। কি থাকবে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলের মধ্যে গুলিয়ে রাখা থাকবে, ঠিক আছে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখানে রাখা থাকবে। যখন আমরা ধাতুকে পরিশোধন করব, ধাতুকে নিষ্কাশন করব, ধাতুর মধ্যে যে সমস্ত পদার্থ আছে সেগুলোকে অপসারণ করতে চাইব, তখন সেই অশুদ্ধ ধাতুটাকে, মনে করো কপার আছে, কপার হচ্ছে অশুদ্ধ কপার নিয়ে এলাম, পচা নিয়ে এসো অশুদ্ধ কপার, অশুদ্ধ কপার নিয়ে এলো। অশুদ্ধ কপারটাকে তুমি অ্যানোডের মধ্যে রেখে দেবে। অশুদ্ধ কপার, এর মধ্যে সব কিছু ময়লা টয়লা জমে আছে, হ্যাঁ, অন্যান্য ধাতুপত্র কিছু অল্প স্বল্প রয়েছে, একে তুমি কি করবে? অ্যানোডে রেখে দেবে। অশুদ্ধ ধাতুটাকে অ্যানোডে রেখে দিলে। তারপরে কি করলে? এই যে তুমি সাপ্লাই দিয়ে দিলে, ঠিক আছে, ব্যাটারির সাহায্যে তুমি দিয়ে দিলে, প্লাস এখানে যুক্ত করে দিলে, মাইনাস এখানে দিয়ে দিলে। ব্যাটারির প্লাস মাইনাস প্রান্ত হয়তো বাবা, তো প্লাস এখানে অ্যানোডে, মাইনাস হচ্ছে ক্যাথোডে দিয়ে দিলে। ক্যাথোডে তুমি কি করলে? একটা শুদ্ধ কপারকে রেখে দিলে, একটা শুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ, ঠিক আছে, এটা হচ্ছে অশুদ্ধ কপারকে রেখে দিলে। এবারে কি হবে? এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য দিতে হবে, যার নাম কিউপ্রিক সালফেট, CuSO4। কি নাম দিতে হবে? CuSO4। স্যার সবার ক্ষেত্রে কি এটাই দেবো? না, সবার ক্ষেত্রে একই রকম দিলে হবে না, ঠিক আছে, সবার ক্ষেত্রে একই রকম দিলে হবে না, আলাদা আলাদা দিতে হবে। এখানে মনে রাখবে কপার সালফেট দিতে হয়। তাহলে কি হবে? দেখো মেন গল্পটা, অশুদ্ধ ধাতুটা আস্তে আস্তে ক্ষয় পাবে। ক্ষয় পেয়ে বিশুদ্ধ যে ধাতুটা এখানে রাখা আছে, শুদ্ধ ধাতু রাখা আছে, তার উপরে গিয়ে জমা হবে, জমা হবে, ক্ষয় হবে, জমা হবে, ক্ষয় হবে, জমা হবে, ক্ষয় হবে, জমা হবে, ক্ষয় হবে, জমা হবে। স্যার তাহলে তো স্যার পুরোটা ক্ষয়ে যাবে এক সময়। একদম, তাহলে পুরোটা এক সময় ক্ষয়ে যাবে। শুধুমাত্র এর মধ্যে যে অশুদ্ধ পদার্থগুলো ছিল, তার সঙ্গে সঙ্গে যে অশুদ্ধ অন্যান্য ধাতু ছিল, হ্যাঁ, সেই ধাতুগুলো লাস্টে গিয়ে জমা হয়ে যাবে, লাস্টে গিয়ে থকথকে কাদার মতো হয়ে যাবে, থকথকে কাদার মতো হয়ে যাবে। এটাকে আমরা অ্যানোডে তৈরি হচ্ছে বলে এটাকে অ্যানোড মাড বলছি। কি বলছি আমরা? অ্যানোড মাড নাম দিচ্ছি। লাস্টে অ্যানোডের মধ্যে থকথকে পদার্থ তৈরি হয়ে যাবে, এখান থেকে ধাতুটা আস্তে আস্তে এখানে চলে যাবে, এখানে শুধুমাত্র কাদার মতো পদার্থ পড়ে থাকবে, অ্যানোড মাড নাম দিচ্ছি আমরা। এই অ্যানোড মাডের মধ্যে কিছু পরিমাণ মূল্যবান ধাতুও থাকে, এর মধ্যে মিশে রয়েছে যেগুলো, হ্যাঁ, প্ল্যাটিনাম, সোনা, অল্প ছোট ছোট কণা, ছোট ছোট কণা, ঠিক আছে, এর মধ্যে পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার অ্যানোডে রাখছি, এ ক্ষয় পেয়ে এখানে চলে আসছে। কোশ্চেনের মধ্যে চলে আসো। তাহলে কনসেপ্ট আশা করছি বুঝতে পারলে। এবারে কোশ্চেন পড়ো। ধাতু পরিশোধনের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ প্রবাহ চালনা করলে অশুদ্ধ ধাতুটি থেকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত হয়। কোথায় দ্রবীভূত হচ্ছে? দেখো অ্যানোডে, সল্ট ব্রিজে,
অ্যানোড এবং ক্যাথোডে উভয়েই নাকি ক্যাথোডে? অশুদ্ধ ধাতুকে আমরা কোথায় রাখছি? অ্যানোডে রাখছি। তাহলে অ্যানোড থেকে ক্ষয় পাচ্ছে, ক্ষয় পেয়ে যাচ্ছে প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে, হ্যাঁ দ্রবণের মধ্যে যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে শুদ্ধর মধ্যে, ঠিক আছে, ধাতুর মধ্যে জমা হচ্ছে। তাহলে অ্যানোডটা ক্ষয় পেয়ে যাচ্ছে, অ্যানোডের মধ্যে অশুদ্ধ ধাতুটা ক্ষয় পেয়ে যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে দ্রবণটার মধ্যে, দ্রবণ থেকে চলে যাচ্ছে কোথায় না শুদ্ধ পার্টে যুক্ত হচ্ছে। ওটা আস্তে আস্তে কি হচ্ছে না, একটু আগে দেখলাম আমরা, এটা আস্তে আস্তে দেখবে যে শুদ্ধ ধাতুটা আস্তে আস্তে প্লেটটা মোটা হবে, এর ক্ষয় পেয়ে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে চলে যাবে এখানে। ক্লিয়ার? চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে একটি বস্তুকে সোজা উপরের দিকে ছুড়ে দিলে, একটা বস্তুকে সোজা হুস করে উপরের দিকে ছুড়ে দিলে, তাহলে একটা বস্তুকে, একটা বলকে মনে করে উপরের দিকে ছুড়লে, দেওয়া হলো এটি সর্বোচ্চ 20 মিটার উচ্চতায় পৌঁছলো। তাহলে একটা বস্তুকে আমি ধরলাম স্ট্রেট লাইনে ছুড়ে দিলে উপরে, তাহলে এই অবস্থায় গেল। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার সময় কি হচ্ছে না, সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে তার বেগ শূন্য হয়ে যাচ্ছে। এখানে এই পয়েন্টে গেলে তার বেগ কি হবে, অন্তিম বেগ হচ্ছে শূন্য, অন্তিম বেগকে আমরা ভি বলি, ভি হচ্ছে শূন্য হয়ে যাবে, তারপর আস্তে আস্তে নিচে নামবে। তাহলে অন্তিম বেগ এই পয়েন্টে এসে শূন্য হয়ে গেল। কত মিটার উঠলো বাবা? 20 মিটার উঠে গেল। তাহলে এস ইকুয়াল টু 20 মিটার আমরা ধরি, এস হচ্ছে ডিস্টেন্সটা 20 মিটার। বলেছে জি এর মান 10 মিটার পার সেকেন্ড। জি, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেহেতু এটা উপরের দিকে পাঠাচ্ছি বা নিচের দিকে আসছে, তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, এই জন্য আমরা জি নাম দিই। তাহলে এটা হচ্ছে, আমরা ওখানে নাম দিচ্ছিলাম এ মানে ত্বরণ, এমনি ফর্মুলায় ত্বরণ নাম দিই, কিন্তু আমরা যখন উপর নিচে করব, অবিলম্বভাবে গতি হবে, তখন আমরা জি নাম দেব, যার মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিয়েছে। বলছে ছোড়ার সময় প্রাথমিক বেগ কত ছিল, এখান থেকে যখন বস্তুটা ছোড়া হলো এর প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু কত হলো। তুমি ফর্মুলা দেবে, আমি তোমাকে বলে দিচ্ছি, ফর্মুলা দেবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, আর অভিকর্ষের বিপরীত দিকে ছুড়েছো, উপরের দিকে ছুড়েছো, ওই জন্য মাইনাস হবে ভি স্কোয়ার মাইনাস 2 এ এস হয়, কিন্তু তোমার এখানে কি আসবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 জি এস আসবে, কারণ অভিকর্ষ ত্বরণ কাজ করছে, এর জায়গায় জি হয়ে যাবে। এই ইকুয়েশনটা সলভ করে তুমি ইউ এর মানটা বার করে আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলবে কত আসছে উত্তর। পরীক্ষায় কোশ্চেন আসছে, ভালো করে দেখে নাও, যদি বিশ্বাস না হয় নেট থেকে ডাউনলোড করো কোশ্চেন পেপার, করে দেখো ভালো করে যে স্যার কীরকমভাবে কোশ্চেন আসছে, যে 2026-এ যে প্রশ্নগুলো দিয়েছে কেমন টাইপের দিয়েছে, ঠিক আছে, চাবুক চাবুক প্রশ্ন দিয়েছে। তাহলে আমি যদি চাবুক না হই, আমি যদি প্রিপারেশন ঠিকভাবে না করি, আমি যদি কনসেপ্ট নিজের মধ্যে গ্যাদার না করি, শুধু পরীক্ষার ফর্ম ফিল আপ করলে হবে না, 500 টাকা জলে চলে যাবে। তুমি হয়তো পরীক্ষা দিলে, তুমি হয়তো পরীক্ষা দেওয়ার পরে তোমার কত টাকা ব্যাক আসে, 400 টাকা মনে হয় ব্যাক চলে আসবে, অসুবিধা নেই, তুমি 100 টাকা তোমার জলে চলে গেল, যাতায়াতের খরচ টরচ হয়ে গেল, ঠিক আছে। এইসব যদি ভেবে থাকো তাহলে তুমি বাবা পড়ো না, 1-2 মাসে তোমার গল্প কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তুমি যদি ভাবো যে স্যার আমাকে চাকরি পেতে হবে, আমাকে পড়তে হবে এবং আমাকে 2027-এর মধ্যে চাকরি জোগাড় করতেই হবে, তাহলে তুমি কনসেপচুয়ালভাবে পড়ো, কারণ এই সমস্ত কোশ্চেন একদিনে আসবে না, তুমি বুঝতে পারছো। আমি এই কোশ্চেনগুলো নিলাম, এক একটা চ্যাপ্টারে ছোটো ছোটো কনসেপ্ট বললাম, এক একটা পার্ট, দেখেছো। তাহলে এই সমস্ত কনসেপ্ট পড়তে গেলে তোমাকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে বাবা। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই বলবে, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে গ্রুপ ডি এর বাদ বাকি শিফটের, অনেক শিফটে পরীক্ষা হয়েছে, 101টা শিফটে পরীক্ষা হয়েছে, ঠিক আছে। যদি তোমরা চাও যে স্যার শিফট ধরে ধরে কোশ্চেন নিয়ে এসে পড়ান, তাহলে শিফট ধরে ধরে তোমাদের জন্য ইউটিউবে ক্লাস নিয়ে আসবো। তো কমেন্ট বক্সে লিখবে কেমন লাগছে, কঠিন হয়ে গেলেও কোশ্চেন ঘাবড়াবে না, কারণ কঠিন প্রশ্ন আসবে, কনসেপচুয়াল প্রশ্ন আসবে, করে যেতে হবে, ডেটে থাকতে হবে, ঠিক আছে, লেগে থাকতে হবে, তাহলে হবে। চলো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ।